নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প সমান্তরাল। পান্নালাল যখন ব্যাপারীগঞ্জে নামলো তখনও ভোর হয়নি। ছোট স্টিমার স্টেশন, নির্জন অন্ধকার। স্টিমার যতক্ষণ রইল সামান্য কোলাহল, তারপর স্টিমার ছেড়ে দিতেই শীতের রাতের ভারী স্তব্ধতা। সবুজ র্যাপারটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে বিছানার বান্ডিল আর রংচটা টিনের সুটকেসটা তুলে নিয়ে এগুলো পান্নালাল। একটু দূরেই তারাপদদার হাতে গরম কেবিন, দিবারাত্র খোলা থাকে। ঢুকলো সেখানে। ছোকরা চাকরটা এক কোণে বসে দুলছে। তাকে একটা খোঁচা মারল পান্নালাল। এই ওঠ, তারাদা কোথায় রে? ধর্মর করে উঠে বসল চাকরটা। বিরক্তির সঙ্গে বলল, বাবু বাড়ি গেছে। কিছু খাওয়া পাওয়া যাবে? আগে হ্যাঁ, রুটি, মাখন, কেক, ঘুগনি, মেটের কারি। থাক, এক কাপ চা দে, আদা দিয়ে দিস। ছেলেটা গিয়ে উনুনের চাকাটা খুলে ফেলল। গনগন আগুনের লাল আভা এসে পড়ল তার মুখে। ঘরের মাঝখানে একটা হ্যারিকেন দড়ি বাঁধা ঝুলছে, হাওয়ায় দুলছে সেটা। তার দীর্ঘ বিলম্বিত ছায়া এসে পান্নালালের মুখে পড়তে লাগল। বাইরে ঝিঁঝির একটানা ডাক, নদীর অস্পষ্ট শব্দ, মাঝে মাঝে পাড় ভাঙার আওয়াজ। দূরে স্টিমারের ভোঁটা কেমন যেন উদাস উদাস লাগলো। ছেলেটা চাটা বেশ ভালোই বানিয়েছে। একটা বিড়ি ধরালে ভালো হতো, কিন্তু দেশলাই নেই। উঠে গিয়ে উনুন থেকে ধরাতে ইচ্ছে করল না। এখান থেকে মাইল 5 হেঁটে যেতে হবে তার গ্রামে। রাত্রির বেলা যাওয়াটা ঠিক নয়, রাস্তাঘাটের বদনাম আছে। ভোরের দিকেই যাব। কোমরে একবার হাত বুলিয়ে সে তার সযত্ন রক্ষিত জিনিসটা অনুভব করল। তারপর শুয়ে পড়ল অয়েল ক্লথ পাতা টেবিলের ওপর মাথা রেখে। তন্দ্রার ঘোরটা বড় মধুর। পান্নালাল এসেছে বিয়ে করতে। সেই আসন্ন বিবাহের মধুর কল্পনা অন্ধকারের মধ্যে চিত্রিত হতে লাগল। দাদা বিড়ি খাবেন? দাদা! চমকে উঠে বসল পান্নালাল। পাশে আর একটি লোক তখন বসেছে। ও, আপনার ঘুম এসেছিল বুঝি? আমি ভাবলুম বুঝি জেগে আছেন। নেন, বিড়ি খান। এই যে দিয়াশালাই আমার সঙ্গেই আছে। দাদার বুঝি এই জাহাজে আসা হলো, আমিও একসঙ্গেই এলাম। পান্নালাল বিড়িটা ধরিয়ে লোকটার দিকে ভালো করে তাকালো। রোগা চেহারা, দুটি শীর্ণ চক্ষু কোটরের মধ্যে জলজল করছে। মুখটা কেমন যেন ছুচালো। একটা নস্যি রঙের ছেঁড়া খোঁড়া র্যাপার জড়িয়েছে গায়ে। তা আপনাকে তো স্টিমারে দেখলাম না? পান্নালাল প্রশ্ন করল। হে হে, একটু আড়ালে আড়ালেই ছিলাম, মানে ইয়েতে এলাম কি না। লোকটা ডান হাতের বুড়ো আঙুলটা তুলে দেখালো। তা দাদার কোথায় যাওয়া হবে? পূব কুণ্ডুলেশ্বরী। আমার ধুলগাঁও। তবে তো আমাদের পাশাপাশি গেরাম। আর দেরি করা কিসের, চলেন যাই। পান্নালাল একটু গাঁয়ে গুঁই করল। ভোর ভোর যাব, রাস্তাঘাট তো তেমন ইয়ে না। লোকটা আবার হেসে উঠল। আমরা জোয়ান মানুষ যাব, আমাদের ভয় কি? আর সঙ্গেও কি না হাতি ঘোড়া আছে। এবার পান্নালালকেও একটু শুকনো হাসি হাসতে হলো। হ্যাঁ, সঙ্গে আবার কি আছে, চলুন যাই। পান্নালাল অলক্ষ্যে একবার কোমরে হাত দিয়ে দেখে নিল ঠিক আছে কিনা। দুপাশে অন্ধকার সমুদ্রের মতো মাঠ, মাঝ দিয়ে উঁচু রাস্তা, মাঝে মাঝে দু একটা নিঃসঙ্গ গাছ গুরুমশাইয়ের কাছে শাস্তি পাওয়া ছাত্রের মতো এক পায়ে দাঁড়িয়ে আছে। মাথার ওপর অস্পষ্ট নীল শীতের আকাশ, মায়ের স্পর্শের মতো মিষ্টি প্রথম শীতের হাওয়া। দূর থেকে একটা রাত জাগা পাখির ডাক ভেসে এলো, আর নদীর শব্দ। পথ চলতে চলতে পান্নালাল সঙ্গের লোকটার কাছে অনেক কিছু বলে ফেলল। বছর 5 একেবারে দেশে আসেনি পান্নালাল। কলকাতায় প্লাস্টিকের কারখানায় কাজ করে। এবারে এসেছে গাঁয়ে। মা বাবা খুব ধরেছেন বিয়ে করতে হবে। পাত্রী তাদেরই বাড়ির পাশের মেয়ে।
হ্যাঁ, সুন্দরী বটে, যেমন রং তেমন। লোকটা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, হঠাৎ বলল, আপনি একটু দাঁড়ান, আমি একটু পেচ্ছাপ সেরে আসি। বাক্স বিছানা হাতে ভূতের মতো দাঁড়িয়ে রইল একা। গাটা একটু ছমছম করতে লাগলো। লোকটা এত দেরি করে কেন? কোথায় হে, হলো তোমার? এই যে রে, এই যে, আয়। ভীষণ গলায় লোকটা পিছন থেকে চেঁচিয়ে উঠল। ঘুরে তাকে দেখেই পান্নালালের বুক কেঁপে উঠল। র্যাপারখানা খুলে সে কোমরে বেঁধেছে, চোখ দুটো জ্বলছে, ডান হাতে মস্ত বড় একটা হাঁসুয়া। সে হাঁসুয়াখানা তুলতেই পান্নালাল বাঁ হাত দিয়ে তাকে ঠেকালো, সঙ্গে চিৎকার করে উঠল প্রাণপণে, চিল্লা শালা, যত পারিস চিল্লা, এই মাঠে শুনবেই বা কে, আর বউ বিছানা ফেলে উঠে আসবেই বা কে? লোকটা আরও কয়েকবার হাঁসুয়া চালালো। পান্নালাল আর দাঁড়াতে পারল না, মাটিতে পড়ে গেল, কিন্তু তখনও চিৎকার করতে লাগলো। লোকটা ধীরে সুস্থে পান্নালালের বাক্স বিছানা নিয়ে চলে গেল। ক্রমে ভোর হলো। সমুদ্রের মধ্য থেকে রক্তবর্ণ সূর্য লাফিয়ে উঠে আকাশপথে যেতে যেতে এই মাঠের মাঝখানে এসে থমকে গেল। চাপচাপ রক্তের মধ্যে পান্নালাল দুমড়ে বেঁকে শুয়ে আছে, ক্ষীণ স্বরে শুধু বলছে, জল জল। আস্তে আস্তে লোক জমল, কাছেই মুসলমান পাড়া। সবাই এসে দূরে দাঁড়িয়ে আছে, কেউ সামনে আসছে না ভরসা করে। কিছুদিন আগে এখানে দাঙ্গা হয়ে গেছে, যে আগে গিয়ে লোকটাকে ছোঁবে তাকেই যদি পুলিশ আসামি বলে ধরে। পান্নালাল শুধু ঘরঘর করে বলতে লাগলো, জল জল। এমন সময় ভিড় ঠেলে এসে দাঁড়ালো আকবর আলী। দড়ির মতন পাকানো চেহারা, বয়স 50 বছর, মুখ ভর্তি চাপচাপ দাড়ি, বাঁ হাতখানা কনুই থেকে কাটা। একসময়ে এ তল্লাটে বিখ্যাত ডাকাত ছিল। 10 বছরের মেয়াদ খেটে মাস 3 আগে মাত্র ছাড়া পেয়েছে। এখন আর ডাকাতি করার সামর্থ্য নেই। ব্যাপারখানা দেখে সে ভয়ানক রেগে গেল। একচোট গালাগালি দিল ভিড় করে দাঁড়ানো লোকগুলোকে। কি শরমের কথা, একটা লোক পানি চাইছে, তোরা দিতে পারলি না? শালা, মুরগিগুলোকে জবাই করার আগেও তো একটু পানি দিস। ঠিক আছে, আমি আছি জেল কাটা ডাকু, আমার ডর নেই কিছু। পান্নালালের র্যাপারটা একপাশে সামনের ডোবা থেকে ভিজিয়ে এনে একটু একটু করে জল নিংড়ে দিতে লাগলো ওর মুখে। পান্নালালের বাঁ হাতখানা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে আছে, ডান হাতখানাও ঝুলছে, মুখে বুকে কোপ লেগেছে। তবুও জান বটে পান্নালালের। ফিসফিস করে বললে, আমার বাড়িতে খবর দাও, পূব কুণ্ডলেশ্বরীর নেত্য সরকার আমার বাপ। খানিক বাদে পুলিশ এসে পড়ল। পান্নালালের তখনও জ্ঞান আছে। সে বলল, যে মেরেছে তাকে আমি একবার দেখলে চিনতে পারবো। হাসপাতালে পান্নালালের সামনে সারবন্দি হয়ে দাঁড়ালো জনচোদ্দ দাগি আসামি, প্রথমেই একেবারে আকবর আলী। কিন্তু পান্নালাল ওর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, না না, ও নয়, ও তো আমায় জল দিয়েছে, যে মেরেছে তার 2টো হাতই ছিল। একে একে অন্য আর সব কটাকেও দেখানো হলো, কেউ নয়। যে মেরেছে সে তাহলে নতুন মানুষ, ঝোপ বুঝে কোপ মেরেছে। পান্নালাল বিড়বিড় করতে লাগলো, বাড়িতে খবর দাও, বাড়িতে খবর দাও। দাগি আসামিরা সব চলে গেল, শুধু আকবর আলী একা এক কোণে দাঁড়িয়ে রইল। তাকিয়ে তাকিয়ে দেখছে পান্নালালের দিকে। চোখটা কেন যেন ঝাপসা হয়ে আসছে। এই এক রোগ হয়েছে আজকাল, অন্য মানুষের দুঃখ দেখলে আজকাল চোখে জল আসে। কোথায় কে মরল গেল তাতে আমার কী রে শালা, আর আমি তো মারিনি। না, জেলের ভাত খেয়ে খেয়ে তার আর শরীর মনের কিছুই অবশিষ্ট নেই। না হলে সেই বাঘের বাচ্চা আকবর আলী, যার নামে একসময় মায়েরা ছেলেদের ভয় দেখিয়ে ঘুম পাড়াতো, তার আজ রক্ত দেখে চোখে জল আসে। মনে পড়ল নলডাঙার চৌধুরীদের বড় ছেলের মুন্ডুটা কি করে তার হাতের খাঁড়ার একঘায়ে ছিটকে পড়েছিল, আর পটুয়াখালীর মুখুজ্জেদের নতুন জামাইয়ের। মানুষ মারা ছিল তখন ছেলে খেলা। মহাকুমা সদরের ট্রেজারি লুট করতে গিয়ে ধরা পড়ল শেষবার। বাঁ হাতখানায় গুলি লেগেছিল, পচতে পচতে শেষ পর্যন্ত কনুই থেকে বাদ দিতে হলো।
তারপর জেলের মধ্যে হলো টাইফয়েড। শরীর থেকে সমস্ত রস নিংড়ে বার করে নিল। পড়ে রইল আখের ছোবড়ার মতো শুকনো দেহটা। টাইফয়েডের পর অন্য মানুষ হয়ে গেছে আকবর আলী। মাথারও গোলমাল হয়ে যায় মাঝে মাঝে। সাধারণ সরকারি মানুষের মতো সামান্য দুঃখ কষ্টও আজকাল সইতে পারে না। এমন সময় পান্নালালের বাপ মা আরও সব এসে ঢুকল। সকলে মিলে কথা বলে চিৎকার করে একটা কান্নার হট্টগোল বাঁধিয়ে দিল। হা হা করে জন দুয়েক নার্স ছুটে এলো। বেশি কথা বলা একেবারে বারণ, তাহলে রোগীকে বাঁচানো যাবে না। পান্নালাল শুধু মাকে ফিসফিস করে বলল, আমি তো বাঁচবই না, তুমি কাল বরং পাখিকে একবার পাঠিয়ে দিও, শেষ দেখাটা করে যাই। শুনে মা আরও কেঁদে উঠল। ততক্ষণে আকবর আলী ঘরের এক কোণে বসে পড়েছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আজকাল তার পা টনটন করে। খানিক বাদে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এসে ধমকে উঠল, এই নুলো, তুই এখানে কেন? ওঠ। নুলো। মনে মনে হাসল আকবর আলী। সেই পুরনো আকবর আলীকে বোধহয় দেখেনি এই ছোকরা বাবু। জানে না তার দু হাতেই সমানভাবে লাঠি তলোয়ার ঘুরত। তবু অনুনয়ের হাসি হেসে বললে, বাবু, এইখানে আমাকে থাকতে দিন, আমি একটু দাদা ঠাকুরের সেবা করি, শেষ বয়সে একটু পুণ্যি করি। কি ভেবে সুপারিনটেন্ডেন্ট ওকে আর কিছু বললেন। এই মেয়েটি পাখি, অর্থাৎ শ্রীমতী পটেশ্বরী দাসী। পান্নালালের সঙ্গে বিয়ের কথা ছিল পাখির। পাশাপাশি বাড়ি দুজনের, ছেলেবেলার সাথী। পাখি এসে কোনো দিকে না চেয়ে পান্নালালের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। পান্নালাল একটু সময় চুপ করে রইল। তারপর ক্ষীণ কণ্ঠে পড়ল, ওঠ পাখি, লাগে, বুকে লাগে। উঠে বসল পাখি। শ্যামল রঙের মেয়ে, দুই গাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। টানা টানা দুটো চোখ কেঁদে লাল হয়ে গেছে। বোধহয় কাল সারা রাত কেঁদেছে। আঁটসাঁট গড়ন, কাপড় চোপড়ের দিকে দৃষ্টি নেই, যেন সমস্ত লজ্জা ভয় পিছনে ফেলে রেখে এসেছে। পান্নালাল বললে, আমার বুকে একটু হাত বুলিয়ে দে, সর্বাঙ্গে বিষের মতো ব্যথা। সারা বুক জুড়ে ব্যান্ডেজ, কোথায় হাত বুলোবে পাখি? আলতো করে হাত ছুঁইয়ে কোমরের কাছে এনে হাতটা রাখল। হাতে কী যেন শক্ত মতো ঠেকল। পান্নালাল একবার একদৃষ্টে তাকালো কোণে বসা আকবর আলীর দিকে। আকবরের চোখে সে কী দেখল কে জানে। মুখ ফিরিয়ে পাখিকে বলল, আমার কোমরে একটা মোজা বাঁধা আছে, খোল। ওর মধ্যে 457 টাকা আছে, তোর নাম করে জমিয়েছিলাম, তোকে না দিয়ে পারি না, তুই নে। খুনেটা এ টাকার সন্ধান পাইনি। পাখি এবার শব্দ করে কেঁদে উঠল, বলল, কি হবে তোর টাকায়? তুই মরলে আমি বাঁচব না। পান্নালাল একটু চুপ করে থেকে বলল, না, তুই মরবি কেন? তুই বাঁচবি, তোর আবার বিয়ে হবে। কথা শেষ করে একটু হাসতে গেল পান্নালাল, পারল না। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ওদিকে আকবর আলীর চোখ দিয়ে জল পড়ে পড়ে ছেঁড়া ফতুয়াটা একেবারে ভিজে গেছে। এত জল তার চোখে এলো কোথা থেকে? যৌবনে সে কখনো এক ফোঁটা চোখের জল ফেলেছে বলে মনে পড়ে না। তখন শুধু বেরোতো আগুন। বোধহয় সেই সব জমানো কান্না এখন বের হচ্ছে। সত্যি টাইফয়েডের পর সে একেবারে খাঁটি সংসারী মানুষদের মতো হয়ে গেছে। অতগুলো টাকা দেখেও লোভ হলো না। কিন্তু সারা জীবনে এমন দৃশ্য কখনো দেখেনি আকবর আলী, প্রেমিক প্রেমিকার এমন বিচিত্র মিলনের দৃশ্য। পাখিকে জোর করে নিয়ে যাওয়ার পরেই পান্নালালের শ্বাসকষ্ট উঠল। তার পরদিন ভোরবেলা সে মারা গেল। মরবার আগে সে শুধু অস্ফুট স্বরে পাখি পাখি বলেছে, কোনো ঠাকুর দেবতার নাম মুখে আসেনি। আকবর আলীর চোখে আর জল নেই। অমানসিক চেষ্টা করেও বাঁচানো গেল না পান্নালালকে। হাসপাতাল থেকে যখন বেরুলো তখন তার মূর্তি দেখে যেসব ছোট ছেলেরা তাকে নুলো আকবর বলে ডাকত, তারা চুপ করে রইল। কাটা হাতখানা শক্ত করে বুকের ওপর রাখা, শরীরের সমস্ত শিরাগুলো ফুলে উঠেছে। রুক্ষ চুলদাড়ি, 2-3 রাত্রি জাগরণের 2 চোখ লাল। আবার একবার তাকে ফিরে যেতে হবে পুরনো দিনে, শেষবার।
অনেক দিন বাদে সে গেল পুরনো চোর ডাকাতদের আড্ডায়। জেল থেকে বেরিয়ে এসে সব সংস্রব সে একেবারে ত্যাগ করেছিল। দলের লোকদের সে লোহার মতো ঠান্ডা গলায় বলল, কলকাতার ছোকরাবাবুকে কে মেরেছে রে? 7:30। সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কে মেরেছে কে জানে। একজন শুধু বলল, বোধ হয় খালপাড়ের ইউসুফ। তার ঘরে দেখলাম নতুন সুটকেস, বিছানা। খালের জলে দেখলাম পরশু রাতে হাঁসুয়া ধুচ্ছে। সেখান থেকে বেরিয়ে এলো আকবর। এলো তার নিজের বাড়িতে। বাড়ি আর কি, শুধু ঝোপ জঙ্গলে ভরা ভিটেটুকু। জেল থেকে ফিরে এসে দেখে শরীফনকে কারা নিয়ে পালিয়েছে। কেউ বলতে পারে না তার খবর। ঘরের দরজা জানালা ঢাল সব গেছে পাড়াপড়শির উনোনে। তবুও তার মধ্যেই ঝোপ জঙ্গল একটু পরিষ্কার করে থাকার জায়গা করেছিল আকবর। ঘরে এসে মুখের পেশি শক্ত হয়ে উঠল আকবরের। এখনও তার দেহে একটু শক্তি আছে। এখনও সে পারবে পান্নালালের মৃত্যুর শোধ নিতে। সে তার ঘরের ভিতের মাঝখানটা খুঁড়তে লাগলো। হাতখানেক গর্ত করে তার মধ্যে থেকে ট্রেনে তুলল 1 হাত লম্বা একটা ভোজালি। তার কতকালের জিনিস, কত প্রিয় হাতিয়ার। এই অস্ত্রে সে সব জায়গায় জিতেছে। অস্ত্রখানা কোমরে গুঁজে নিয়ে সে তখনই বেরিয়ে পড়ল। কাজ আগে সেরে রাখা ভালো। খালপাড়ের ইউসুফের বাড়িতে এসে ডাকল তাকে। ঘর থেকে বেরিয়ে এলো ইউসুফ। সেদিনকার রাত্রির সেই লোকটা আকবরকে ডেকে বলল, সালাম আলেকুম সর্দার, বার্তাটা কি কন? আলেকুম সালাম, প্রত্যুত্তর দিল আকবর আলী। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আর কিসের কথা? ইউসুফের চোখে কুটিল সন্দেহ। কেন, ভাই বিরাদারদের সঙ্গে একটু বাতচিত কি করতে পারবো না? ঘর থেকে বেরিয়ে এলো ইউসুফ। কোচর ভর্তি তার মুড়ি। চলতে চলতে আকবর তাকে জিজ্ঞেস করল, কাজ কারবার কেমন? কোথায় আর কাজকর্ম, পরপর দুবার বানের জলে সমস্ত ফসল ভেসে গেল। জোয়ান মানুষ, পেটের ভাত তো চাই, কোথা থেকে পাবো তা? আকবর তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। এই সেই লোক, চিনতে ভুল হয়নি। ইউসুফ বাড়ির পাশের লঙ্কা আর ঢ্যাঁড়স গাছে জল দিল। তারপর বলল, সর্দারের কথাটা কি তা তো শোনা হলো না। হবে হবে, চলো একটু নিরিবিলিতে 3 যুগি বটতলায়। ইউসুফের বাড়ির পিছনে পুকুর, সামনে খাল। পুকুরে ঘাটে নেমে ইউসুফ হাত দিয়ে জলের ওপর একটা অদ্ভুত শব্দ করতে লাগলো। সেকালের বিরাট মজা পুকুর। খানিকটা বাদেই 2টো বিরাট শ্যাওলা পড়া শোল মাছ ছিল ঘাটের কাছে। ইউসুফ মুড়িগুলো ছড়িয়ে দিল জলে। তারপর আর 1 মুঠো মুড়ি হাতে নিয়ে আতু বলে ডাকতে লাগলো। কোথা থেকে একটা কালো রোগা কুকুর ছুটে এলো। তার সামনে মুড়িগুলো দিয়ে বলল ইউসুফ, আজ 7 দিন পর প্রাণীগুলোকে খেতে দিলাম। তা আমরাই বলে খেতে পাইনি, তা জীবজন্তু। আকবর আলী দেখছে আর মনে মনে হাসছে। একটু পরেই তো তোর সব সম্পর্ক ঘুচে যাবে এদের সঙ্গে, যেমনভাবে তুই পান্নালালের সঙ্গে পাখির সম্পর্ক ঘুচিয়েছিস। জারুল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেল একটি মেয়ে নিচু হয়ে শুকনো পাতা কুড়োচ্ছে। 10-11 বছর বয়স। দেখতে অনেকটা শরীফনের মতো। আকবর আলী ভাবল। মেয়েটি মুখ তুলে ইউসুফকে দেখে বলল, বাজান, এখন আবার যাস কোথায়? আজ অনেক দিন বাদে ভাত খাবো, গরম গরম। খাল থেকে আমি চাঁদা মাছ ধরেছি। একটু সবুর করিস, আমি আসবো এখনই। খালপাড়ে গিয়ে 3 যুগি বটতলায় দাঁড়ালো 2 জন। ইউসুফের দিকে একবার তাকালো আকবর আলী। এখন যেন নিজেকে আবার ভয়ানক দুর্বল লাগছে। ইউসুফের কোটরাগত চক্ষু দুটোতে যেন ভাত খাওয়ার আনন্দ চকচক করছে। সব শেষ করে দেব? কুকুরটা কোথা থেকে এসে আবার লেজ নাড়ছে। যা 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 বলে ওকে তাড়ানোর চেষ্টা করলো। ওর সামনে কেমন যেন লজ্জা লাগছে আকবরের। আর ইউসুফের দুধের মেয়েটা, বাপ মরলে ওর কি হবে? শেষে কি ও শরীফনের মতোই? আকবর মনস্থির করে কোমর থেকে ভোজলিটা বার করল। সেটা দেখে ইউসুফ ইয়া আল্লাহ বলে চমকে দৌড়াবার চেষ্টা করল। আরে পালাস কোথা? ভয় নেই, দাঁড়া, কথা আছে। ইউসুফ একটু দূরে ভয়ে ভয়ে দাঁড়ালো।
আকবর এক দৃষ্টে তাকিয়ে রইল অস্ত্রটার দিকে। আবেগে তার হাত কাঁপছে। সেটা ইউসুফের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইউসুফ ভাই, এটা ঘরে থাকলে আমার বড় যন্ত্রণা। হাত নিষ্পিস করে, মাঝে মাঝে মানুষ মারবার জন্য। তাই এটাকে এবার বিদায় দেব, কিন্তু নিজের হাতে তো ফেলতে পারি না, মায়া লাগে। পুরনো বান্ধব, তুই এটাকে হাতে করে ফেলে দে। ইউসুফ অস্ত্রটা হাতে নিয়ে নির্বোধের মতো তাকিয়ে রইল। দে, প্রাণপণে মাছ দরিয়ায় ছুঁড়ে ফেলে দে। একটু ইতস্তত করে ইউসুফ সেটাকে ছুঁড়ে দিল খালের মাঝখানে। ঝুপ করে একটা আওয়াজ হলো। কয়েকটা তরঙ্গ উঠে পাড়ের কাছে আসবার আগেই ভেঙে গেল। চারিদিকে আর কোনো চাঞ্চল্য নেই, পরিবর্তন নেই। পাশের বাঁশবন থেকে হাওয়ার শব্দ ভেসে আসতে লাগলো। একটা গাংশালিক ডেকে উঠল। 3 যুগের সাক্ষী বিশাল বটগাছটা চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ জানল না কত শোক, অশ্রু, হিংসার ইতিহাস শেষ হলো। এইমাত্র পৃথিবীতে কি নিদারুণ একটা ঘটনা হতে হতে নির্বৃত্ত হলো, কেউ জানল না। আকবর আলী একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তারপর বলল, চল ইউসুফ, তোর মেয়ের রাধা ভাত দুজনে মিলে ভাগ করে খাবো আজ। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।